টেন্সটা কি জিনিস? না টেন্সটা একটা টাইম। সেই টাইমটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি, বর্তমান সময়, অতীত সময় এবং ভবিষ্যৎ সময়। সেই বর্তমান সময়েও আবার বিভিন্ন ধরনের যে কাজ ঘটছে তার পার্থক্যগুলো ঠিকভাবে রাখার জন্য আমরা এক একটি কাজের ধরন দেখে তার নামকরণ করেছি। নমস্কার, সময় আপডেটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ইংরেজি বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমাদের এই আলোচনা ধারাবাহিকভাবে চলবে। আজকের আলোচনা ইংরেজি ভাষার জনপ্রিয়তা এবং একটি টেন্স নিয়ে এক দুটো কথা। বিভিন্ন দেশে তাদের নিজস্ব ভাষাগুলি জনপ্রিয়। আমাদের দেশে আমাদের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার এক বহুলাংশে একটা প্রচলন দেখা যায় বা আমরা বেশি পরিমাণে ব্যবহার করি। ভাষাটির লেটার্সের দিকে আমরা চোখ রাখব। ইংরেজি ভাষায় আমরা দেখছি এখানে 26টি অক্ষর আছে বা লেটার্স আছে। এবার আমরা যাব বাংলায়, সেখানে প্রায় 50 কি 51, কারোর মতে 50, কারোর মতে 51 লেটার্স রয়েছে বা অক্ষর রয়েছে। হিন্দি ভাষায় কাছাকাছি 46 লেটার্স রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রের যে ভাষাগুলি, জাপানিজ বা চাইনিজের কথা ছাড়ো, তার কারণ সেগুলোতে ক্যারেক্টার্স রয়েছে, লেটার্স পরিবর্তে ক্যারেক্টার্স আছে। আর বাকি স্প্যানিশ, ল্যাটিন এগুলোতেও অ্যালফাবেটের সংখ্যা যদি আমরা দেখি ইংরেজির থেকে সমান সমান, কখনো এক দুটো বেশি, 26, 23 এরকমভাবে রয়েছে। এখন ঘটনা হলো, যদি আমরা তিনটির ভেতরে তুলনা করি, বাংলা বর্ণমালা, হিন্দি এবং তার সাথে ইংরেজি, তাহলে ইংরেজিতে আমরা লেটার্সের সংখ্যা কম। স্বাভাবিকভাবেই একটি ভাষা যেখানে লেটার্সের সংখ্যা কম, সেটি সহজ তো হবেই। আপনারা কি বলছেন? সহজ হওয়া উচিত। ইংরেজি ভাষাটা সহজ। প্রথমে এই ধারণায় বিশ্বাস আমাদের করতে হবে, ভাষাটি সহজ এবং ভাষাটিকে সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি। এ থেকে জেড এই 26টি অক্ষরের মধ্যে ভাওয়েল, কনসোনেন্টের ডিভিশনস রয়েছে, সেগুলো নিয়ে আলোচনায় যাব। তবে আজকে একটি ছোট্ট জিনিস দিয়ে শুরু করব, আস্তে আস্তে সমস্ত জিনিস কভার করব। আজকে আমরা ইংরেজি যে ল্যাঙ্গুয়েজের যে সিস্টেম, সেখানে আমরা কি দেখব, কি শিখতে হয় আমাদের। প্রথমত আমাদের জানতে হয় যে ওয়ার্ড বা শব্দ আমরা কম বেশি জানি কিভাবে গঠন করতে হয়, পাশাপাশি কতগুলো লেটার্স বসবে, সেই লেটার্সগুলোর একটা মিনিংফুল একটা সেন্স হবে। সেন্টেন্স নিয়ে একটা গোটা ক্লাস হবে। আজকে সেন্টেন্সটা ধরছি না, সামনের দিন ধরব। সেন্টেন্স পড়তে হবে, তারপরে সাবজেক্ট, প্রেডিকেট, তার সাথে পার্টস অফ স্পিচ। আমরা যে কথা বলছি, যে স্পিচ, তার কতগুলো অংশ আছে বা তার কতগুলো পার্টস আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আজকে একটু আলোচনা করব টেন্সের একটা অংশ। তো টেন্সের একটি অংশ, আমরা টেন্স বলতে কি বুঝি? না টেন্স বলতে আমরা বুঝি তিনটে টেন্স, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। একটু সহজভাবে বলা যেতে পারে টেন্স সমান সমান টাইম, মানে টেন্স ইকুয়ালস টু টাইম। এইটা যদি ধরে নিই তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। বর্তমান সময়, অতীত সময় আর ভবিষ্যৎ সময়। এই বর্তমান সময়কে আবার কতগুলো ভাগে ভাগ করেছি, অতীত সময়কে আরও কতগুলো ভাগে ভাগ করেছি এবং ভবিষ্যৎ সময়কেও ভাগ করা হয়েছে। কেন ভাগ করছি, সময় নিয়ে কেন কথা বলছি, সময়টাকেই আমাদের ভালো করে জানতে হবে। সময়ের সাথেই সব কিছু জড়িত।
তাই প্রথম ক্লাসে সময়কে নিয়েই শুরু করলাম। আস্তে আস্তে ধীরে ধীরে বাকি সমস্ত অংশকে আমরা পড়ব, জানব, শিখব। ভাষায় লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে এবং ভাষাটা বলতে জানতে হবে, তবে ভাষা শিক্ষাটা সম্পূর্ণ। মানে আমি সেই ভাষাটা বলতে পারি, লিখতে পারি এবং পড়তে পারি, সব কটা আমার দক্ষতায় থাকতে হবে। এবারে আসি, এই প্রেজেন্ট যে টেন্স বা প্রেজেন্ট যে টাইম, বর্তমান কাল, সেখানে ভাগটা আসছে কেন, কি কারণেই বা আমরা ভাগ করব? বর্তমান কাল তো ঠিক আছে, আমি কতগুলো বাংলা বাক্য বলি, তার ভেতরে প্রকারভেদ আছে কি নেই সেটা আমরা আগে লক্ষ্য করব। যেমন যদি ধরা যায় আমি মাঠে খেলি, শব্দটির সাথে দৈনন্দিন একটা কাজ, মানে বাক্যটির সাথে একটা দৈনন্দিন কাজ বোঝাচ্ছে। আমি মাঠে খেলছি, আমি মাঠে খেলেছি, বা আমি খেলেছি মাঠে, আমি 2 ঘন্টা ধরে মাঠে খেলছি। তাহলে বাংলায় বাক্যগুলোকে যদি আমরা পরপর দেখি, আমি খেলি, আমি খেলছি, আমি খেলেছি, আমি 2 ঘন্টা ধরে খেলছি। সবকটি বাংলা বাক্যের অর্থ কিন্তু বর্তমান সময়কে নির্দেশ করছে, কিন্তু তারা প্রত্যেকের থেকে একটু একটু করে আলাদা। এই যে তারা আলাদা হলো, তার জন্য তাদের আমরা একটি একটি করে নাম দিয়েছি। তো প্রথমে যেগুলো রোজকার ঘটছে, দৈনন্দিন কাজ, আমরা স্বাভাবিক নিয়মে যে কাজগুলো করি, তাদের নাম দিয়েছি আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেগুলো রেগুলার অ্যাক্টিভিটি, ডেইলি বেসিস অ্যাক্টিভিটি, এই মুহূর্তে চলছে এমন কিছু কাজ। মানে আগে হতো কিনা জানি না, বর্তমানকালে এই মুহূর্তে ঘটছে, সেটা দৈনন্দিন অভ্যেস কিনা আমার জানা নেই, কিন্তু এই জাস্ট প্রেজেন্ট মোমেন্টে চলছে বা ঘটছে বা হচ্ছে, তখন আমরা তাকে বলছি কন্টিনিউয়াস টেন্স। এই কন্টিনিউয়াস শব্দের মধ্যেই লুকিয়ে আছে তার অর্থ, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানকালে হচ্ছে বা ঘটছে। এরপর পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে কাজটা ঘটে গেছে বা কাজটা হয়ে গেছে, তারপর কিছুক্ষণ আগে জাস্ট ঘটেছে, তারপর আমি বলছি। মানে কাজটা হয়ে গেছে মানে কাজটা কিন্তু অতীত না, জাস্ট কিছুক্ষণ আগে কমপ্লিট হয়েছে। তার সেন্স অনুযায়ী আমরা তাকে ঠিক করি যে যেটা পারফেক্টে থাকবে না পাস্টে যাবে। খুব ছোটদের জন্য বলা যেতে পারে, তুমি যদি ভাত খেয়ে থাকো 2টোর সময়, তোমার মা যদি তোমাকে 3টের সময় জিজ্ঞেস করেন কি 2:30টায় জিজ্ঞেস করেন, তাহলে মাকে জিজ্ঞেস করবেন তুমি কি ভাত খেয়েছো নাকি খেয়েছিলে? খেয়েছো। তখন তুমি উত্তর দেবে হ্যাঁ মা আমি খেয়েছি। কিন্তু যদি টাইমটা অনেকটা বেড়ে যায়, মানে ধরো তুমি 2টোয় ভাত খেয়েছো, তোমার মা জিজ্ঞেস করছেন সেটি সন্ধে 6টা নাগাদ, তখন কি জিজ্ঞেস করবেন তুমি কি ভাত খেয়েছিলে? তাহলে টাইমটা যখন বেড়ে যাচ্ছে, সময়ের একটা ব্যবধান তৈরি হচ্ছে, তখন সেটি পাস্টে যাচ্ছে। কিন্তু যখন অল্প সময়ের ব্যবধানে আমরা সেই কাজটাকে বোঝাতে চাইছি, তখন সেটা পারফেক্টে থাকছে। এই মানে আমি খেয়েছি, আমি গান করেছি, আমার ছবি দেখা হয়েছে, এই ধরনের বাক্যগুলো। আর কন্টিনিউয়াস টেন্সের সাথে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে যদি আমরা একটা নির্দিষ্ট সময় যোগ করে দিই, তখনই সেটা হয়ে যাচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে আমি মাঠে খেলছি, তার সাথে আমি যদি যোগ করি আমি মাঠে 2 ঘন্টা ধরে খেলছি, আমি সকাল থেকে মাঠে খেলছি, তখন সেটি হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের মোটামুটি আজকে এই যে আলোচনা, এই আলোচনাটুকু আমরা আরেকবার সুন্দর করে শুনব এবং আমার পরবর্তী আলোচনায় এক একটি টেন্সের উপরে ধরে ধরে ধারাবাহিকভাবে আলোচনা চলবে।
তাহলে টেন্সটা কি জিনিস? না টেন্সটা একটা টাইম। সেই টাইমটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি, বর্তমান সময়, অতীত সময় এবং ভবিষ্যৎ সময়। সেই বর্তমান সময়েও আবার বিভিন্ন ধরনের যে কাজ ঘটছে তার পার্থক্যগুলো ঠিকভাবে রাখার জন্য আমরা এক একটি কাজের ধরন দেখে তার নামকরণ করেছি। কেমন? এবারে এই যে বর্তমানকালে সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, after that present continuous, present perfect and present perfect continuous tense. 4 divisions are there. Okay, each time or each tense there are 4 divisions. Later I am discussing about the divisions of past tense as well as future. Better to focus upon simple present or present indefinite. কি ব্যাপারটা? না প্রত্যেক দিন ঘটে বা দৈনন্দিনভাবে ঘটে সেরকম কোনো কাজকে আমরা বলছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যেমন কি আমি মাঠে খেলা করি, আমি মাঠে খেলা করি বা আমি মাঠে খেলি, এইটুকু আগে একটু বুঝি। বাংলায় ক্রিয়াপদটা থাকে বাক্যের শেষে, ইংরেজিতে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। কীরকম? আই প্লে ইন দ্য ফিল্ড। এই আই এর জায়গায় যখন অন্য কোনো পার্সনস আসবে, মনে করো ইউ এলো, তখনও প্লে থাকছে। কিন্তু যদি থার্ড পার্সন আসে, হি, রাম, যদু, মধু, তখন হয়ে যাচ্ছে প্লেস। এইটার ব্যাপারে ডিটেলসে আলোচনায় আসছি, কোন কোন শব্দের শেষে ইয়েস হবে আর কোন কোন শব্দের শেষে এস হবে। আমরা এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই প্রেজেন্ট টেন্সের যদি স্ট্রাকচারটাকে ফলো করি তাহলে দেখব সাবজেক্ট, সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বসছে, তারপরে অবজেক্ট। এছাড়াও বি ভার্ব বসতে পারে। যেমন ধরো দিস ইজ এ বুক, আই এম এ বয়, ইট ইজ এ পেন, হতে পারে। তাহলে কিন্তু ভার্বটা থাকবে ইন বিটুইন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, মানে SVO। বাংলায় আমরা এই ভার্বটাকে সেন্টেন্সের শেষে রাখি। আমি খেলা করি, আমি ভাত খাই, তাহলে খাওয়া কাজটা শেষে থাকছে। ইংলিশে কিন্তু এই ক্রিয়াপদটি মানে এই যে ভার্বটা, এটা থাকবে সাবজেক্টের পরে। আমরা এটাকে সিকোয়েন্সলি নাম দিয়েছি SVO প্যাটার্ন। পরবর্তী ভিডিওয়ে আমি বলবো কিভাবে আমরা একটা শব্দের শেষে কার শেষে এস বসাবো আর কার শেষেই বা ইয়েস বসাবো, কোন শব্দগুলোর শেষে ইয়েস বসে, কোন শব্দগুলোর শেষে এস বসে, রিগার্ডিং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ফলো করতে থাকো সবাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আপডেটেড থাকো। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।